রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত 20 ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে 71 জনের প্রাণহানির পর গত 28 মার্চ বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে 26 জনের মৃত্যু হয়। এর দুদিনের মাথায় 30 মার্চ 2017 সালের জানুয়ারির ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নতুনভাবে গড়ে তোলা গুলশান 1-এর ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজার অংশে আবার আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের পরই ঢাকার ভবনগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা দেখতে 15 দিনের বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে সরকার। ফায়ার সার্ভিসের পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে সারা দেশের মধ্যে রাজধানী ঢাকাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। আর 2000 থেকে 2018 সাল পর্যন্ত করা জরিপের ভিত্তিতে সংস্থাটি বলছে ঢাকা মহানগরীর অন্তত 11,500 বহুতল ভবন অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। এসব ভবনে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত ফায়ার সার্ভিসের কোনো ছাড়পত্র বা অগ্নি নিরাপত্তা পরিকল্পনার অনুমোদন নেই। বহুতল আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা রাখা বাধ্যতামূলক হলেও ইমারত নির্মাণ বিধিমালায় যখন 10 তলার ওপরের ভবনকে বহুতল বলা হচ্ছে, তখন অগ্নি প্রতিরোধ আইনে 7 তলাকেই বলা হয়েছে বহুতল। রাজুকের প্রক্রিয়াধীন ড্যাপের 2016 সালের জরিপ অনুযায়ী রাজুক এলাকায় 10 বছরের ব্যবধানে সুউচ্চ দালান প্রায় 500 গুণ বেড়ে হয়েছে 21.5 লাখের মতো। সম্প্রতি চীন সরকারের অনুদানে 174 কোটি টাকার অগ্নি নির্বাপনী ও উদ্ধার সরঞ্জাম ফায়ার সার্ভিসে যুক্ত হলেও 10 থেকে 12 তলার বেশি উঁচু ভবনের আগুন নেভাতে এসব যন্ত্রপাতি খুব বেশি কাজে আসে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন রাজুকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হবেন আর বিআইপির প্রাক্তন সাধারণ সম্পাদক ও নগর পরিকল্পনাবিদ KM আনসার হোসেন আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের দুজনকে। আমি প্রকৌশলী নুরুল হুদা আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে মানে বাংলাদেশে নকশা মেনে ভবন তৈরি হবে না, ভবনের বর্ধিত অংশ তৈরি হবে, সেটার নকশার অনুমোদনও নেওয়া হবে না, রাজুক জানবে, ফায়ার সার্ভিস জানবে, কেউ কোনো ব্যবস্থা নেবে না, এটাই নিয়ম হয়ে গেছে। মানে আমার মনে হয় আমার বোধ বুদ্ধি হওয়ার পর থেকে আমি একই সংবাদ পত্রপত্রিকায় পড়ছি যে নকশা মেনে ভবন তৈরি হয়নি এবং রাজুক কোনো কাজ করছে না। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে যারা আপনার চকবাজারে অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন এবং পরশুদিন যেটা বনানীতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমি তার সঙ্গে সঙ্গে ডিবিসি নিউজের দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আপনি যে কথাটা বললেন সেটা হলো আমাদের দেশে আইন না মানাটাই একটা ফ্যাশনে দাঁড়িয়েছে এবং অনেকেই বাহুবলে জিনিসগুলা করার জন্য চেষ্টা করেন এবং আইনের প্রয়োগটার এখানে ঘাটতি আছে। আর আরও একটা জিনিস আছে, সেই জিনিসটা হলো আমাদের এই যে 1947-এ আগে ঢাকাটা ছিল আপনার ঢাকার ক্যাপিটাল অফ এ ডিস্ট্রিক্ট, মানে ঢাকা জেলার হেডকোয়ার্টার ছিল। 1971-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যখন স্বাধীনতা অর্জন করলাম তখন এটা হয়ে গেল 47-এর পরে হলো এটা আপনার প্রভিন্সিয়াল হেডকোয়ার্টার। আর 71-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করার পরে এটা হলো দেশের রাজধানী। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে টোটাল মাস্টার প্ল্যান করে এটাকে যে প্ল্যান ওয়েতে আগানো সেই জিনিসটা হয় নাই। যেমন 50 বছর ধরে একই কথা। হ্যাঁ, এবং আপনি দেখেন ওই যে এই যে 1956-এ গিয়ে ডিআইটি রাজুক হলো, ডিআইটি হলো, তখন কিন্তু তার আগে মতিঝিল এবং ওল্ড টাউনে যেগুলো হয়েছে সেখানে কিন্তু তখন কোনো ইমারত নির্মাণ বিধিমালাও ছিল না, আপনার ওই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডও ছিল না, যার জন্য যেখানে একদম একটা ওয়ালের সঙ্গে একটা ওয়াল ঘেঁষে বিল্ডিং হয়েছে এবং আপনার মতিঝিল কমার্শিয়াল এরিয়ার মতো জায়গাতেও আপনার সেখানে কোনো পার্কিং প্লেস না। এই জন্য নুরুল হুদা যখন ধরুন চুরিহাট্টার ওই ঘটনাও ঘটলো, আমি ব্যক্তিগতভাবে মনে করেছি এর তো সমাধান আছে। পুরান ঢাকাকে নিয়মে আসতে হবে, কেমিক্যালের গুদাম সরাতে হবে, স্পেস তৈরি করতে হবে, কিন্তু এই কামাল আতাতুর্ক অ্যাভিনিউ তো মানে একেবারে আমার সকল বোধ বুদ্ধির পর চোখের সামনে গড়ে উঠলো। মানে 95-96 সালে একটার পর একটা ভবন করলো। এগুলোর মধ্যে
এগুলোর মধ্যে এবং এটাকেই তো তখন আমাদের ঝা চকচকে ঢাকা মনে হয়েছে। এটা সত্য, কিন্তু এটা পরিবর্তন করার সুযোগ আছে। এবং পুরা জিনিসটা যে আপনি যেটা বললেন, রাজুকের এরিয়া হলো 1528 বর্গ কিলোমিটার। আপনার এদিকে হলো গাজীপুর সিটি এবং সাভার, আপনার নারায়ণগঞ্জ সহ মিলাইয়া 1528 বর্গ কিলোমিটার। 1528 বর্গ কিলোমিটারে আমি একটা রিঅর্গানাইজেশন করেছি, সেখানে এটা 8টা জোনে ভাগ করেছি। 8টা জোনে ভাগ করে সেটাকে এখন কিছুটা জনবল আসছে, এটা কার্যক্রম। জনবলটা তো আসলে সমস্যা না, সমস্যাটা তো নিশ্চয়ই আপনিও স্বীকার করবেন। সমস্যাটা হচ্ছে আমার দর্শক যেটা বলছেন যে মানে নানা প্রশ্ন, একটা বিল্ডিং বানাতে বেশ কয়েক বছর সময় লাগে, ততদিন কেন রাজুক খতিয়ে দেখে না, কেন আগুন লাগার পর তদন্ত করে, তাতে কি লাভ হয়, যেসব বিল্ডিং কোড না মেনে যেসব বিল্ডিং বানানো হয়েছে সেসব বিল্ডিং এর নাম ও স্থান সহ পত্রিকা ও সংবাদে প্রকাশ করে জনগণকে সচেতন করে না কেন? করে না তো একটি মাত্র কারণে, কারণ মানে প্রভাবশালীদের বিল্ডিং এবং এখানে তো টাকার লেনদেন হয়। এটা আপনি যেটা বলছেন সেটা আমি মেনে নিচ্ছি, ওইটাও হয়। অ্যাট দ্য সেম টাইম প্রভাবশালীদের যে কথাটা বললেন আপনি, রাজুকে আমি লিস্ট করেছি, লিস্ট আছে টোটাল এই 1528 স্কোয়ার কিলোমিটার কত বিল্ডিং আছে সেটা করেছি, কতগুলা ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে সেটা করেছি, কত অবৈধভাবে তৈরি করেছে, আপনার 15 তলার অনুমোদন নিয়েছে, 22 তলা করেছে, সেটারও লিস্ট আছে। মানুষ থাকতে দিচ্ছেন কেন আপনারা? সেখানে মানুষ থাকতে পারে না, সেখানে কি হয়েছে, একটা আমি রাজুক যখন থাকে, রাজুক কিন্তু আইন মেনে চলতে হয়। যে যখন কার্যক্রমে যায় তখন কিছু আইন আছে, সেই আইনগুলা মানে কার্যক্রমগুলো শেষে তারা ইভিকশনে মানে আপনার ওই ওই যে এটা ইভিকশন করতে যায়। এই যখনই নোটিশটা দেওয়া হয় তো উইথ ডিউ রেসপেক্ট সেই নোটিশটা দেওয়ার পরেই তখন ওই মহামান্য আদালতে চলে যান। মহামান্য আদালতে গিয়ে ওইখানে একটা ইনজাংশন নিয়ে নেন। ওই ইনজাংশনটা আপনাকে ব্যাকেট করতে মিনিমাম আমি যে কারণে বাংলাদেশে ব্যাংক ঋণও আদায় হয় না, সেই একই কারণে অবৈধ ভবন থেকেও লোক সরে না। আমি আসবো আপনার কাছে আবারও। আমি কে এম আনসার হোসেন, আপনার কাছে আসার আগে দর্শকের একটা মন্তব্য পড়ি। জুলকারনাইন লিখছেন, ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে কাল নামছে রাজুকের 24টি টিম, আর অনুমোদনহীন ভবন চিহ্নিতের পর তা গুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পূর্তমন্ত্রী। এগুলো তো বড়ই আনন্দের খবর, এখন সব নড়ে চড়ে বসেছে। এর ফলে আরেক রকমের ধান্দার সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। এক মুরগি এরপর কতবার জবাই হবে? একবার অনুমতি ছাড়া ভবন তৈরি করতে গিয়ে ধান্দা হবে, আবার ভবন ভাঙতে ধান্দা হবে, অনুমোদন ছাড়া যে ভবন তৈরি হলো সেটা কেন আগে দেখা হলো না। এই প্রত্যেকটা স্তরে কত রকম ধান্দা হতে পারে, এই দর্শক তা লিখছেন, আমরাও তো জানি। আমার মনে হয় আমি তার সাথে একমত হব, টু বি ভেরি অনেস্ট, তার সাথে একমত হব। তাহলে পেছনে কারণটা কি? কারণ হচ্ছে আমাদের কমিটমেন্ট নাই। আপনি যদি আগে ডিসাইড না করেন যে আপনি আসলে এটা করতে চান, এটা যদি ডিটারমিন না হন উইদিন ইয়োর সেলফ, আপনি তখন পথ খুঁজবেন না। আপনি পথ খুঁজবেন হচ্ছে লোককে বোঝানোর জন্য যে আমি খুঁজছি, আপনি আসলে খুঁজবেন না। সেই জিনিসগুলো বিভিন্ন স্তরে ঘটছে। উনি কিন্তু একদম কারেক্টলি এটা পয়েন্ট আউট করেছেন। কিন্তু এই হতাশার জায়গার বাইরে নিজেদের দায়িত্বের কথায় যদি আসি, এই দর্শক লিখছেন আলামিন দেওয়ান নামে একজন, যে দেশের মানুষ বিল্ডিং তৈরি করে বাইরে প্লাস্টার করে না, রংটাও করে না, সে দেশের মানুষ ফায়ার বা আগুন নিয়ন্ত্রণের যন্ত্রপাতি বিল্ডিং এ লাগাবে, এটা তো ভাবতে আমার অবাকই লাগে। আমরা যদি এই জায়গাটায় ফিরি, যে এই এত বড় বড় ভবনগুলো তৈরি হয়েছেন, মানে শত সহস্র কোটি টাকার মালিক, তার মানে এক একজন মালিক, সেই মালিকরা আবার লাখ লাখ টাকা দিয়ে আমরা ভাড়া নিচ্ছি, অফিস স্পেস তৈরি করছি, আমরা কেউ আসলে এই আগুনের বাস্তবতাটার কথা ভাবছি না। এটা একটা সত্য কথা, যেটা হলো যে দেখেন, ডিজাইনটা আগে করতাম আমার প্রয়োজনের জন্য, আমি আমার বাড়িটা তৈরি করব, তার অনেক কিছুই আমরা নিজেরা জানতাম। কিন্তু আর্কিটেক্ট লাগাতে হবে, যে গ্রামে একটা যখন আপনি বাড়ি বানান তখন যে বেড়াটা বাঁধেন, এটা কিন্তু আপনার বাচ্চা আপনার কাছ থেকে শিখে নেয়। তার কিন্তু আর্কিটেকচার পড়ার দরকার নেই, ইঞ্জিনিয়ারিং পড়ার দরকার নেই। তার মানে হচ্ছে পুরো ব্যাপারটা হচ্ছে এ ধরনের। এখন সেই জায়গায় এসে আমি যখন প্রয়োজনের জায়গায়, অর্থাৎ আমার প্রয়োজনটাকে সামনে না রেখে আমি যখন নাকি আমার গোল সেট করলাম এটা, যে আমার কত টাকা লাভ বা ক্ষতি হবে, তখন প্রবলেমটা পুরো জিনিসটা আপনার গেম বলটা বদলে গেছে। এখন ধরেন আপনি একটা প্লট আপনি নিয়েছেন রাজুকের থেকে, ধানমন্ডিতে যখন প্লট নিয়েছেন, কারা নিয়েছে? তারা হচ্ছে আপনার বসতবাড়ি করে থাকবার, পাকিস্তান ভাগ হওয়ার পরে ওনারা এসছেন মহাজির মোস্টলি, কিন্তু ওনারা হাই অফিসিয়াল, কিন্তু ওনাদের কোনো গ্রামের বাড়ি নেই। আপনি একটু বাস্তবতাটা খেয়াল করেন, ওনাদের গ্রামের বাড়ি তো ইন্ডিয়াতে। তো ওনার রিটায়ারমেন্টের পরে উনি কোথায় যাবেন? আগে তো আমাদের এখানে রিটায়ারমেন্ট করে আমরা গ্রামের বাড়িতে ফেরত যেতাম, ওনার তো গ্রামের বাড়ি নেই। তো ওনারা ঘড়ি করে একটা বাড়ির ঠিকানা ঠিক করলেন যে বাংলাদেশে তো একটা দিয়ে দেন পাকিস্তানে। সেটা ঠিক করতে যে ওনার মাথায় যে গ্রামের বাড়ির ইমেজটা আছে, সেটা অন্তত পক্ষে 2 একর 3 একর জায়গার উপরে করা, পুকুর টুকুর সহ।
ওটাকে ঢাকার কনটেক্সটে এসে কত ছোট করা যায়, 1 বিঘার নিচে কি করে একটা বাড়ি হয়, সেই জন্য ওরা 1 বিঘা প্লট নিলেন। এটা হচ্ছে রিয়েলিটি। তারপরেই উনি রিয়েলাইজ করলেন যে না, এর পরের বাড়িটা যে গ্রুপটা নেবে, মানে এর পরের সেট অফ ব্যুরোক্র্যাটস, তারা যখন রিটায়ারমেন্টে যাবে তারা কিন্তু এতখানি পেলেন না। তারা তখন গুলশানে নতুন জায়গাটা ধান ক্ষেত টাইপের, এটা ধানমন্ডি, ওটা গুলশান, ওখানে 10 কাঠা দিয়ে করলেন। এভাবে কিন্তু গ্র্যাজুয়ালি আপনি দেখেন সাইজগুলো কমে আসছে। হতে হতে এই বনানী কামালাতুদেরকে নাকি প্লট দেওয়া হয়েছে 5 কাঠা করে, এবং বলা হয়েছে সাইডে জায়গা রাখার দরকার নাই। এইবার দেখেন, এটা কনটেক্সট আমি বললাম। এখন এই মানুষগুলো যে বাড়িগুলো দেখেছে, সেই বাড়ির স্বপ্নটা দেখেছে সেটা নিজের থাকার জন্য। সামনে ফ্রন্টিয়ার, যেখানে ফুলের গাছ থাকবে, উনি লনে বসে বসে পেপার পড়বেন, দোল খাবেন ইত্যাদি, পেছনে হচ্ছে তরকারির বাগান থাকবে, বুয়ারা এগুলো দেখবে ইত্যাদি। সো সেই বাড়িগুলো ধানমন্ডিতে আপনারা দেখেছেন। এবং সেই একই রকম ভাবে আমরা যখন বনানীতে বাড়িগুলো করেছি, দোতলা এক ইউনিট বাড়িগুলো হয়েছে, আমরা সবাই দেখেছি গাছগাছালি সহ। আমরা তার মানে নিজের প্রয়োজনে বাড়িগুলোর জমিটা নিয়েছিলাম। এই জেনারেশনটা যখন মারা গেল, তাদের বাচ্চারা, তারা কিন্তু অনেক অ্যাফ্লুয়েন্ট, তারা বিদেশে চলে গেছে, তাদের জন্য এই বাড়িটা জিয়ে রাখাটাই একটা প্রবলেম। এই জন্য এটাকে সেল করছেন তারা। আর আমরা যারা এখান থেকে আরো মুনাফা বানাবো, আমরা তাকে যোগাযোগ করে বলছি তোমাকে আমি সো এন্ড সো টাকা দিব। তারপরে এই টাকা বিক্রি হয়ে আপনি তো একটা বড় টাকা দিয়ে কিনলেন, এই টাকাটা লাভ সহ যখন আপনি করবেন, তখন তো এই প্রবলেম হবেই। কারণ আপনি তো মাইন্ড সেটটা চেঞ্জ হয়ে গেল, এখন ব্যবসায়ীর হাতে চলে গেল বাড়িটা, এখন কিন্তু ডেভেলপারের হাতে বাড়িটা। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আমাদের অগ্নি নির্বাপন দলের, আমাদের ফায়ার সার্ভিসের প্রস্তুতি নিয়ে আলাপ করব, নিজেদের প্রস্তুতি নিয়ে আলাপ করব, যেই ভুল ইমারতগুলো আমরা তৈরি করেছি সেগুলো ঠিকঠাকই কি কাজ করা যায়, গুড়িয়ে কি আদৌ দেওয়া যাবে কিনা। মন্ত্রী বললেই আপনিও মাথা নাড়ছেন, এটা নিশ্চয়ই আমরা সবাই বুঝছি যে গুড়িয়ে তো আর দেওয়া যাবে না, কি করা যাবে সেই নিয়ে আলাপ করতে চাই একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান। সদ্য অবসরে গিয়েছেন আপনি, এরপরে আজকেই প্রথম রাজকাহনে আপনার সঙ্গে কথা হচ্ছে। আমি আপনার কাছে ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান জানতে চাই যে আমাদের আসলে প্রস্তুতি কতটুকু। এবার এফআর টাওয়ারে আগুন লাগবার পর আপনিও নিশ্চয়ই দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে এই নিয়ে কথা হয়েছে যে আমাদের তো কোনো সক্ষমতাই নাই, আমাদের 12 তলার উপরে ওঠার মই নাই, প্রথম দমকল বাহিনী যে মই নিয়ে এলো তাতে 3-4 তলায় পানি দেওয়া যাচ্ছিল, যখন 10-12 তলার মই এলো তখন কেন 22 তলার মই এলো না, আমরা কেন, মানে এই উদ্ধার তৎপরতাও চালানোর উপযুক্ত যন্ত্রপাতি আছে কিনা আগুন নিভানোর যন্ত্রপাতির সঙ্গে। ধন্যবাদ। আসলে খুব দুঃখজনক ঘটনা যদি বলতে চাই। যাই হোক, এখানে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আছে, আসলে বনানী গুলশানে কিন্তু কোনো স্টেশন নাই, আসলে এখানে বুঝতে হবে, এখানে কোনো ফায়ার স্টেশন নেই বনানী গুলশানে। এগুলো আসতে হয়, আমাদের ল্যাডার যেগুলো আছে এগুলো ঢাকার বিভিন্ন জায়গা আছে, একজনের উত্তরায় আছে আমাদের ল্যাডার যেগুলো, তারপরে আমাদের পুরন ঢাকার ওখানে আছে একটা, এই হাই রাইজ ল্যাডারগুলো এখানে ডিপ্লয়মেন্ট করা আছে। আমরা চাচ্ছিলাম যে গুলশান বনানী এলাকায় একটা আমাদের জায়গা দেওয়া হোক, এখানে আমরা বড় একটা মই রাখি, কিন্তু বাট এটা আমরা মেয়র মহোদয় চেষ্টা করেছে, রাজুকের চেয়ারম্যান ছিল তখন, আমরা পাইনি, আমরা পাইনি আসলে। কারণ কথা, যখন টাউন প্ল্যানার যারা করে তারা কিন্তু একটা রেসপন্স করতে। এখন কথা হচ্ছে যে বড় ল্যাডার যেগুলো আছে, গাড়িগুলো ল্যাডার, আমার স্টেশনে জায়গা ছিল না, আসলে আমাদের জায়গা নাই সেখানে। আমাদের যেটা হচ্ছে যে আমাদের গাড়ি যেগুলো আছে এগুলো বিভিন্ন জায়গায় স্টেশন করে রাখতে আসলে, এবং রেসপন্স করতে হয় এগুলো যেন দ্রুত চলে আসতে পারে। একটা কারণ হতে পারে যে আমরা ট্রাফিকে যখন আসতে পারছি না এবং গাড়ি নেই, এবং রেসপন্স করার জন্য ওই কাছাকাছি কোনো স্টেশন ছিল না। ওদিনকে তো ট্রাফিক জ্যাম ছিল, বাট ওই পার্টিকুলার ওই দিনে এটা বৃহস্পতিবার ছিল, 1টা-1:30 দিকে অন্য কোনো প্রোগ্রাম হয়তো ছিল আমাদের ভিআইপিদের প্রোগ্রাম, এবং এখানে পুরো ট্রাফিক খুব কনজেশন ছিল, যার জন্যই কিন্তু প্রথমে যারা গাড়ি এসেছিলো এখানে রেসপন্স, তেজগাঁও থেকে যারা আসছিল এখানে, আসার পরে কিন্তু তারা খুব, আমরা প্রথমে ছোটো গাড়ি নিয়ে আসি, পরবর্তী বড় গাড়িগুলো একসাথে সব গাড়ি আসে না, বাট যখনই আমরা শুনেছি 8 তলা আগুন, এবং আমরা ঢাকা সব জায়গায় গাড়িগুলো মোবিলাইজ করানো হয়েছে, এবং প্রথম গাড়িটা এসে যখন দেখে যে গাড়িটা যেটা আসার পরেও, তখন কিন্তু দেরি দেখে কিন্তু আমাদের যারা স্থানীয় জনগণ যারা ছিল ওরা এখানে খুব উত্তেজিত হয়ে গেছে, এবং ড্রাইভারকে তারা মারা শুরু করেছে, এবং তখন ড্রাইভারটা পাজেল হয়ে গেছে, এবং তারা বলেছে আপনাদেরকে বাঁচাবো না আমরা এই কীভাবে কাজ করবো। তখন কিন্তু মইটা যে উঠানোর জন্য তারা কিন্তু সেও কিন্তু দেরি করেছিল আসলে, আমি যেটা শুনেছি আসলে এই আসলে এই মানে একটা প্রথমে হয়তো একটু আমাদের কাজের একটু বিশৃঙ্খলা ছিল, পরবর্তীতে কাজগুলো রেগুলার একটা ফিরে আসছে, কিন্তু প্রথমে কিন্তু একটা পাজেল অবস্থা ছিল আসলে। কারণ স্বাভাবিকভাবে যখন ঘটনা ঘটে কিন্তু তখন যদি আমরা ধৈর্য হারিয়ে ফেলি তাহলে কিন্তু একটা ঘটনা হতে পারে। কারণ যেহেতু এই হাইরাইজ বিল্ডিং যেটা ছিল এখানে কিন্তু মানুষ কিন্তু তখন কিন্তু লাফিয়ে পড়া শুরু করেছে বিভিন্ন, অত উপায় অত না দেখে আসলে, যার জন্য কিন্তু চারিপাশে মানুষ কিন্তু একটা
এই অনেক উত্তেজিত হয়ে গেছিল। আর ক্রাউডটা একটা খুব একটা বড় ব্যাপার আসলে এখানে। জিজ্ঞেসই করি, আপনি অন্যভাবে নেবেন না, মানে ধরুন আমরা তো একটা আগুন লাগলে সব আসলে আপনাদের ওপর সকল যে মানে ফায়ার সার্ভিস এটা করলো না কেন, ওটা করলো না কেন, এবং মানে আসলে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য যা করেন সেটার হয়তো যথোপযুক্ত আমরা বলতেও পারি না, মানে আমরা সেই অভিনন্দনটুকুও আপনাদের জানাই না। কিন্তু একরকমের কি মানে আপনারা কি একরকমের ঢাল তলোয়ার ছাড়া মানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে লিখছে, মানে এরকম একটা মানে আমরা কি আপনাদের কাছে একরকমের নিধিরাম সর্দারের কাছে সকল নিরাপত্তা আশা করছি নাকি, নাকি আমাদেরও এতে কোনো দায়িত্ব আছে? না, অবশ্যই এখানে দেখেন একটা যখন ইনসিডেন্ট হচ্ছে আসলে, কারণ আমাদের কিন্তু এক সময় এই যে কোনো সময় তুলনায় বর্তমান সরকার কিন্তু এই সিভিল ডিফেন্সকে সক্ষমতা বাড়ানোর জন্য, আধুনিকায়নের জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের জন্য আগে কোনো ল্যাডার ছিল না, কিন্তু এত 8-9 তলা পর্যন্ত ছিল, এখন কিন্তু ল্যাডার কিন্তু 15-20 তলা পর্যন্ত এসেছে। কিন্তু ল্যাডার একটা না, আমাদের ঢাকাতে 5টা ল্যাডার রয়েছে আসলে। এখন আমাদের হয়তো ডিভিশন পর্যায়ে এখন যায় নাই, পর্যায়গুলো সব জায়গায় যাবে আসলে এখন, কারণ এই ল্যাডারগুলোকে 10 তলার উপরে যায় আমাদের না 10 ঢাকায় যে ল্যাডারগুলো আছে এখানে আমাদের 5টা ল্যাডার যেগুলো আছে আমাদের 15 থেকে 20 তলা পর্যন্ত যেতে পারে, বিভিন্ন ক্যাটাগরির আছে আসলে। এগুলোকে আমরা ঢাকাতে রাখা হয়েছে আসলে, যেখানে ঢাকাতে হাই রাইজ বিল্ডিং বেশি সেজন্য করা হয়েছে আসলে। তো ল্যাডারগুলো তো আমাদের বনানী, গুলশান এবং বারিধারা যে স্টেশন যে যতটুকু জায়গা এখানে আমরা প্লেস করতে পারছি না আসলে, সেই জন্য কিন্তু দূর থেকে ল্যাডারগুলো আসতে হচ্ছে, সে যে কালক্ষেপণ হয়ে গেছে। এই কালক্ষেপণের জন্য কিন্তু এটা আমরা বলেছিলাম যে যারা টাউন প্ল্যানার তাদেরকে বলেছি, ল্যাডার আসতে দেরি হয়েছিল, বা যাই হোক আমরা পরবর্তীতে কিন্তু একটা সমন্বয় আমাদের চেষ্টা করা হয়েছে। এখানে হয়তো অনেক লোক এখানে আহত হয়েছে বা নিহত হয়েছে এখানে, এটাও অবশ্যই এই যে কোনো প্রথমে কিন্তু 10 মিনিটস কিন্তু আমাদের ফাইট করতে হবে আসলে। কিন্তু এটা একদম আপনার কাছ থেকে শুনে একদম মুখস্থ হয়ে গেছে, সব সময় আপনি কথাটা বলেন। প্রথমে কিন্তু ফাইট করার প্রস্তুতি ছিল এফআর টাওয়ারে। এখন এখানে যে এফআর টাওয়ারে যেটা ছিল, বুঝতে হবে যে এফআর টাওয়ারের যে কোনো নির্গমন পথ ছিল না আসলে। যখনই কিন্তু প্রথমে যেটা আপনি বুঝতে হবে এখানে, যখনই আমার লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আসলে, যখন কখনো ফায়ার অ্যালার্ম হয় না কিন্তু অনেকে পরে বুঝতে পারছে আগুন লেগেছে, বাই দিস টাইম কিন্তু আগুন ডেভেলপ স্টেজ চলে যায়। আগুন কিন্তু পরে স্টেজ, ইনিশিয়াল স্টেজ, তারপর ডেভেলপ স্টেজ চলে গেলে আগুনটা কন্ট্রোল করা যায় না। যখন আগুনটা চলে আসলো এখানে, এবং আগুনটা যাওয়ার পরে এই আগুনটা যখন আপনি সিঁড়ির ঘরদের সব স্মোক চলে গেছে উপরে তলায়, এবং উপর তলা মানুষ তখন এবং এগুলো সমস্ত এই সিকিউরিটি লক ছিল, সব লক করা ছিল, কেউ বেরোতে পারে না, পাঞ্চ করতে পারে না, এবং সবাই কিন্তু কিং করতে বিমূঢ় হয়ে গেছে। তো সেখানে যেটা ল্যাকিং ছিল, দরজা কোনো ফায়ার ড্রিল ছিল না, এট দ্য সেম টাইম মনে করো স্কেপে কোনো নির্গমন পথ পুরো ব্লক ছিল, যার জন্য কিন্তু মানুষ কিন্তু প্যানিক হয়ে গেছে। আর যারা কিন্তু সাহসী ছিল তারা কিন্তু অক্সিজেন নেওয়ার চেষ্টা করেছে, গ্লাস ভেঙে তারা এই যেটা সামনের দিকে যারা ছিল, পেছনের দিকে তারা আটকানো ছিল। আমি এরপরে যখন ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান আপনার কাছে আসবো, আমি আসলে জানতে চাইবো যে আমরা কি করে আমাদের বাড়ি, অফিস, এই আপনারা যতক্ষণে আসবেন ততক্ষণের জন্য প্রস্তুত হতে পারি, সেই প্রসঙ্গটা শুনবো। তার আগে কে আনসার হোসেন, আমি যেটা বলছিলাম যে মানে ভুল হয়ে গেছে, ফায়ার এক্সিট ছাড়া এই 90-এর দশকের মাঝামাঝিতেও বাড়ি তৈরি হয়েছে, এখনো হচ্ছে। আমাদের বাসা বাড়ি আছে 10 তলার উপরে, ইমারত বিধিমালায় আবার 10 তলা পর্যন্তই ফায়ার এক্সিট ছাড়া বাড়ি বানানো সম্ভব। ফায়ার কোড আবার বলে 7 তলার উপরেই ফায়ার এক্সিট থাকা দরকার। তো এই পরিস্থিতিতে যেসব বাড়ি হয়ে গেছে কি করবার আছে, মানে আমরা কি করে আমরা নিরাপদ থাকতে পারি? এখানে একটু পিছনে এসে আপনার পয়েন্টে আসছে, দুইটা সেন্টেন্স বলে আলী আহমেদ উইল বেয়ার মি আউট। আমরা কিন্তু যখন নাকি এই বিধিমালাটা তৈরি হয়, যেটা নিয়ে কথা হচ্ছে, যেটা 10 তলা পর্যন্ত, সেই সময় আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এর জেনারেল সেক্রেটারি হিসেবে ওখানে আমি এই কমিটিতে ছিলাম, মানে আর আলী আহমেদের রিপ্রেজেন্টেটিভ ছিল ওখানে, সাম মেজর, ওনার তরফ থেকে কাজ করতেন। পরবর্তীতে আমরা একসাথে কাজ করেছি। ওনারা কিন্তু বারংবার বলেছেন, আপনি দেখেন একটা ছোট্ট কথা, ওয়াকআপ, সারা পৃথিবীতে ওয়াকআপ শব্দটার অর্থ হচ্ছে আপনি হেঁটে যতটুকু উঠতে পারেন, এবং এটা এস্টাবলিশড আমাদের দেশে না, আমেরিকা এস্টাবলিশ, যাদের পা আমাদের চেয়ে বড় টড় আর কি, তারা হেঁটে হচ্ছে দেখা গেছে যে 30 ফিট যদি ভার্টিক্যালি আপনি ওঠেন সিঁড়ি দিয়ে, উইথ কমফোর্ট আপনি উঠতে পারেন। এর উপরে উঠতে গেলে আপনার ডিসকমফোর্ট, একটু শ্বাসকষ্ট, 3 তলা হয়, মানে 4 তলা। আমেরিকানরাই 3 তলার বেশি উঠতে পারবে না বলে 3 তলা পর্যন্ত উঠেছে, তার মানে হচ্ছে 4র্থ তলায় উঠলেন, ফ্লোরটায় উঠলেন। এইটা হচ্ছে 4 তলা হচ্ছে ওয়াকআপ ওয়ার্ল্ড ওয়াইড। আমি কোথা থেকে যেন 6 তলা ওয়াকআপ বলছি, এটাও বোধগম্য নয়, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে তারা তাদের যন্ত্রটা বানিয়েছে, যেহেতু 4 তলা পর্যন্ত ওয়াকআপ, যন্ত্রটা একটু ওভার বানাতে হয়, সেজন্য ওনারা 6 তলা পর্যন্ত ওনারা কিন্তু কষ্টের চেষ্টা টেক কেয়ার করতে পারেন, সেই লেভেলের কতগুলো যন্ত্র বানানো হয়েছে।
এটা হচ্ছে ওয়াক আপ লেভেলে টেক কেয়ার করার জন্য। ইউ উইল বেয়ার মি আউট, আমি ডেফিনেটলি মনে করছি যে এটা এইটাকে যদি আপনি না বলেন, তারপরে আপনি বললেন না 10 তলা পর্যন্ত হচ্ছে আমার হচ্ছে হাই রাইজ বলবো না আমি, এটা তো একটা খেলার মতো না যে চলেন আমরা এটা বলি নাহলে ওটা বলি। এগুলো এটা একটা বেসিস আছে, তো কিসের বেসিসে বলবেন? এটা নিয়ে কিন্তু বাংলাদেশ ইনস্টিটিউট প্ল্যানার্স থেকে আমরা এই যুদ্ধটা করেছি, ফায়ার থেকে ওনারা যুদ্ধ করেছেন, কমিটি এটা এগ্রি করাতে পারি নাই। তার কারণ আমি আপনাকে বলি, স্বার্থের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কমিটি। আমি এই জায়গাটাতে অন্য একটা কথা বলবো, আপনি যখন কমিটি বানাবেন, কমিটিতে যারা কাজ করবে, ধরেন আপনার বাচ্চা অসুস্থ হয়েছে, তার জন্য মেডিকেল বোর্ড বসবে, ওখানে কি বাচ্চার মা হিসেবে আপনি একজন মেম্বার? না, আপনি বাচ্চার মা সবচেয়ে ক্লোজ, আপনি কি মেম্বার? না, আপনি মেম্বার না। তাহলে এই কমিটিগুলো তৈরি হচ্ছে সব হচ্ছে প্রত্যেকটা জায়গার এই বিউরোক্রেট দিয়ে, কোয়ালিফাইড লোক দিয়ে সেখানে এবং তাদের প্রত্যেকে ঢাকা শহরে জমি আছে, তারা তাদের জমির উপরে মানে 6 তলা এবং জায়গায় 10 তলা বাড়ি তুলতে চায়। একজন করে আমরা এমন লোক নিলাম, আমরা নেবই তাকে যে আমার পক্ষে কথা বলবে। তারপরে 2-3 জন লোক হচ্ছে তারা জেনুইন লোক, তারা চিৎকার করতেছে, সংখ্যা তারা 2 জন কে 3 জন, আর আমরা হচ্ছে 33 জন, সো 5 হয়ে গেল। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। আমি আপনাকে একদম রিয়েল ফ্যাক্ট বললাম। এই জায়গাটাতে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কমিটি বানাতে হবে না, বানাতে হবে এক্সপার্ট কমিটি। এখানে কিন্তু ইমারত বিধিমালার মধ্যে বলা আছে, ইনকামবেন্ট একটা বিল্ডিং এর মধ্যে এত হইলে এতটা এক্সিট লাগবে, এতটা হইলে এতটা সিঁড়ি লাগবে, এটা কিন্তু বলা আছে সেখানে, কিন্তু সেটা করা হয় না আপনার। এবং এট দ্য সেম টাইম কোনোটা যদি এক্সিট আপনার থাকেও, যে মধ্যখানে যেটা এটা কোন ধোয়া কিন্তু এটা ইয়ে হয়ে যায়, মানে এখানেও যেমন মানে সিরিয়াল লিফট আর ফায়ার এক্সিট একই জায়গায়, তাহলে তো কিন্তু বাইরে আর একটা ইমার্জেন্সি এক্সিট থাকে, সেটার সঙ্গে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু কানেকশন থাকার কথা। কিন্তু সেইখানে করে কি, ওই সামান্য একটু লবি থাকে, এটাকে অন্য কাজে ইউজ করে ওইখানে লক করে রাখে, তাহলে ওই সময়টা বের হবে কিভাবে? ইন এডিশন টু ওনার সঙ্গে আমি একটু অ্যাড করতেছি, রানা প্লাজার ঘটনার পরে গভর্নমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট ওইখান থেকে বেশ কিছু ইকুইপমেন্ট কিন্তু আনা হয়েছে। এখন এই ইকুইপমেন্ট কিন্তু মোটামুটি ওনারা মানে সচ্ছল এবং আসছে, সেই ইকুইপমেন্টগুলো ইউজ করার জন্য 21.5 লাখ বহুতল ভবন আছে ঢাকায়, আর ওনার কাছে আছে 5টা ল্যাডার। এনাফ না, আর লাগবে, কিন্তু সেগুলো তো প্ল্যান রইতে লাগবে। তার কারণটা হলো কি, আমি গতকালকেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাকি সেগুলো লাগাচ্ছে, আমার কাছে এবারের আগুনের পর মনে হচ্ছে সেগুলো লাগাচ্ছে, মানে ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বা ওই শাকিল নেওয়াজ সাহেব এখানে আসলেই যে কথাটা বলেন যে আমাদের ফায়ার ফাইটিং এর সক্ষমতা তৈরি করতে হবে, আমার বাড়িতে ফায়ার এক্সিট, ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা করতে হবে, সেটা করা কি সম্ভব কিনা? সেটা সম্ভব, যেগুলো ভুল বাড়ি, মানে ধরুন আমি যদি এফার্ট টাওয়ারের কথাই বলি, রাজুক তো এমন ভাবে জমি দিয়েছে যে পাশেও জায়গা রাখতে হবে না, মানে কোথাও কোনো জায়গা ছাড়তে হবে না, এই বাড়িতে কি করে সম্ভব? ফায়ার অনুসারে বলাই আছে আপনার জায়গা রাখতে হবে, এবং ফায়ার অনুসারে এবং ইমারত নির্মাণ বিধিমালা বলাই আছে আপনার সেপারেটলি আপনাকে এক্সিট রাখতে হবে এবং সেপারেট ইয়ে রাখতে হবে। আর এইখানে যেটা উনি বললেন, যেগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু প্ল্যান রইতে আনা, যেমন আমরা রাজুকের যেমন 8টা জোন করা হয়েছে, ঢাকা শহরটাকে এখন 8 পপুলার সিটি ইন দ্য ওয়ার্ল্ড ঢাকা শহর, এবং রাজুকের এরিয়া হলো 1528 বর্গ কিলোমিটার। আপনার এদিকে গাজীপুর, এদিকে সাভার, এদিকে নারায়ণগঞ্জ, এদিকে আপনার কেরানীগঞ্জ, এখানে এই 8টা জোন যেটা হলো, এটা 8টা বা 10টা জোনে ভাগ করে ফায়ার সার্ভিসগুলোকে ওইখানে আপনার জায়গা বের করতে হবে, বের করে সেখানে এই অফিসগুলো স্থাপন করতে হবে, এবং সেখানে ইকুয়াল ভাবে ওই লেটার টেটার যেগুলো আনা হয়েছে এগুলাকে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে রাখতে হবে, তাহলে কিন্তু স্বল্প সময়ের মধ্যে ওইখানে আসতে পারবেন। এই জঞ্জালগুলো যখন আমি অ্যাডহক প্ল্যান করব তখন কিন্তু এই সমস্যাগুলো হবে, আমাদেরকে মাস্টার প্ল্যান করে যে আগাতে হবে। এখন যেহেতু আমার যেমন ফায়ার স্টেশন, এটা আমার খুঁজতে হবে কেন জায়গাটা, এটা যে টাউন প্ল্যানার সে বের করবে, কিন্তু সে কতজন লোক সংখ্যা থাকবে, কিভাবে হবে সেটা হবে। ঢাকা শহরে তো আমাদের মেয়র ময়লা ফেলার জায়গাও খুঁজেছেন, মানে আনিসুল হক একটা সময় সুতরাং এই জঞ্জালগুলো তো এখন যেটা হচ্ছে, এখন আমাদের ওয়ে ফরওয়ার্ডটাকে চিন্তা করতে হবে। এখন যে এখন যে সামনে যে চ্যালেঞ্জগুলো আমাদের আসছে, কিভাবে আমরা করবো আসলে, এখন যেটা আমাদের যেটা প্রয়োজন মনে করি, যেহেতু আমাদের কালকেও আগুন লাগতে পারে কিন্তু এবং মানুষ মারা যেতে পারে, সুতরাং আমি মনে করি ইমিডিয়েটলি প্রত্যেকটা ভবন যারা আছে তাদের ম্যানেজমেন্ট কমিটি তারা বসা উচিত, বসে কিন্তু তারা বলে আমাদের কি সক্ষমতা আছে, কোনটা নাই, কি করতে হবে, তারা কিছু মহড়া দেখ, তার গার্ডদেরকে ট্রেনিং দেখ, এবং আগুন লাগলে তারা কি করবে এইটুক পরিকল্পনা থাকুক আর কি। আমরা কি কোনোদিন মানে এই চুরিহাটটা বা এফআর টাওয়ার বা কোথাও আমরা কি আসলে আগুনটা কোথা থেকে লাগে সেটা বের করতে পারি? মানে আগুনটা কি আসলে এক্সটিংগুইশার কেউ চালাতে পারলে তা দিয়ে বন্ধ করা সম্ভব ছিল কিনা, কম্বল চাপা দেওয়া সম্ভব ছিল কিনা, নাকি পালাতে গিয়ে বেড়ে গেল? আগুন কিন্তু ছোট থেকে বড় হয়ে যায়, প্রথম কিন্তু আগুন কিন্তু একসাথে বড় কখনো হয় না, কিন্তু ছোট থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে, এবং সেটাই কিন্তু আপনারাও একটা তদন্ত কমিটি করেন, বের করতে পারেন উৎসটা। আগুন অবশ্যই বের করে, আগুন কিন্তু বিভিন্ন লাগতে হবে।
ইলেকট্রিসিটিতে লাগতে পারে, আপনি অন্য চুলা থেকে লাগতে পারে, অথবা বিদেশে যে কোনো জায়গায় লাগতে পারে, অসতর্কতা হতে পারে। কিন্তু সেই জন্যই কিন্তু আমি মনে করি যে অ্যাটলিস্ট প্রত্যেকটা বিল্ডিংয়ের এখন যেটা সময় এসছে আসলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে নিচের লেভেলে, এবং ফায়ার সেফটি প্ল্যান যেটা আছে, কারণ আমাদের যে এক্সিস্টিং বিল্ডিং যেগুলো এগুলো কিন্তু ভেঙে ফেলার সম্ভব হবে না, কিন্তু ফায়ারের যখন আমি সেফটি প্ল্যানটা করবো তারপরে কিন্তু রেমিডিয়েশন মেজার নেওয়া যাবে, কি করা যেতে পারে আসলে আমাদের আনসার ভাই আমরা বেয়ার মি আউট করতে পারি। এখন কিন্তু আমরা এই কিভাবে এগুলোকে আমরা সেফটি লবি করব, আমরা প্রেশারাইজ বের হয়ে যেতে হবে, হাই রাইজ বিল্ডিংগুলো সবটা ঠিক না, এগুলো কীভাবে ঠিক করা যেতে পারে, আইন ব্যবস্থা আমরা নিতেই হবে প্যারালালি, সাথে সাথে কিন্তু এগুলো আমরা সময় দিতে হবে, 1 মাস 2 মাসের মধ্যে এগুলো একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন বের করতে হবে, এবং সম্ভব এটা কিন্তু হয়তো আমাদের কিছু কস্টিং যাবে হতে যেতে পারে, বাট প্রত্যেকটা দায়ভার নিয়ে প্রত্যেকটা বিল্ডিং যেগুলো আছে, পুরোনো বিল্ডিং যেগুলো আছে এগুলো করতে হবে, অথবা না করতে পারে সিঁড়ি বাইরে দিয়ে করবো আমরা, তাহলে কিন্তু মানুষ মারা যাবে না আসলে, সেভাবে কিন্তু ব্যবস্থা নিতে হবে। প্রথমে হলো কি আপনার যে নির্ভর করে ফায়ার সার্ভিস রক্ষা করবে, এই যে ভুল ধারণা কিন্তু আসলে ফায়ার সার্ভিস কাজ করবে মরে যেতে পারে। সুতরাং আমি মনে করি আমাদের তো আমরা দোষ দায়ভার নিতেই পারি, অসুবিধা নাই, কিন্তু কথা হচ্ছে ইভেন দেন আমরা যদি কিছু মানুষকে সেভ করতে পারি দ্যাট ইজ আওয়ার স্যাটিসফ্যাকশন আসলে, কারণ আমাদের ফাইট করতে হচ্ছে, অনেক সীমাবদ্ধতা ফাইট করতে হচ্ছে আমাদের, যেখানে আমাদের পানি নাই নাই, তারপরে আমাদের কাজ করতে হয়, বাট তবু আমি মনে করি এখন সময় আসছে আমাদের এই পুরনো বিল্ডিং যেগুলো আছে এগুলোকে স্মোক ডিটেক্টর, স্মোক অ্যালার্ম, ফায়ার অ্যালার্ম লাগানো, বা ওই যে ফায়ার এক্সটিংগুইশার রাখা, ড্রিল করা, এগুলো তো কঠিন নেই, এটা বোধহয় বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোতে প্রমাণ হয়ে গেছে। কে আনসার হোসেন, অ্যাকচুয়ালি আমি এখানে একটু বলি, আমি একটুখানি আপনাকে বলি ওনার কথাটা ধরে, আপনার পুরো ব্যাপারটা প্ল্যানের মধ্যে আসতে হবে, অর্থাৎ প্রথম চিন্তাটা করতে হবে যে আমি এই প্রবলেমটাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে, দিস ইজ আ প্রবলেম। কারণ একটা সময় তো আমরা এটাও শুনতাম যে গার্মেন্টসে আগুন লাগবে, এই চিনি আরো বেশি লাগে, এই গল্পটা বলা যাবে না। হ্যাঁ, মানে মিডিয়া বলে দেখে সবাই জানতে পারছে। এটা হচ্ছে প্রথম যে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট দিস ইজ আ প্রবলেম, উই হ্যাভ টু সলভ ইট। এটা মাইন্ডসেটের ব্যাপার, যে শুরুতেই বললাম। তারপরে আপনি আসেন প্ল্যান করতে, যে আপনার হচ্ছে যে ইমিডিয়েট, মিড টার্ম, লং টার্ম আমরা সবাই জানি। আরেকটা দিক থেকে যদি আমি আসি, সেটা হচ্ছে যে কিছু হচ্ছে ভুল হয়ে গেছে, সেটাকে রেকটিফাই করা, এটা এক ধরনের। আরেকটা হচ্ছে সামনে যেটা বানাবো সেটা একটা, আরেকটা হচ্ছে মিড লেভেলে যে প্রবলেমগুলো। দেখেন রেসিডেন্সিয়াল বাড়িগুলো যেগুলো নাকি নিচু, তার জন্য কিন্তু প্রত্যেকটা স্প্রিংটার লাগানোর দরকার নেই, কারণ আপনি দৌড় দিয়ে নিঃশ্বাস বন্ধ করে বেরিয়ে যেতে পারেন 2 তলা 3 তলা পর্যন্ত। সো ওই বাড়িগুলোর জন্য সলিউশন একরকম, ওনারা নিশ্চয়ই জানেন, যেটাতে লোককে আবার জানাতে হবে যে এই যে নিঃশ্বাস বন্ধ করে নিচে নেমে যাওয়া, উপরে ওঠা না, এখন ওটা তাকে জানাতে হবে। তার মানে ওটাকে আমি ভাগ করলাম, ওটার জন্য করণীয় লিখলাম, তারপরে হচ্ছে এইটা তার করণীয় লিখলাম। যেগুলোতে আমাদের ফ্ল্যাপস আছে, যেমন বললাম যে আমার ওয়াকআপের সাথে 10 তলার যে ব্রিজটা, তার মানে হচ্ছে 4 থেকে 10 তলার যে 6 ফিট, এই 6 তলার মানুষগুলোকে আমরা কি বলেছি তোমরা মরে যাও, তাই না? ঘুরে ফিরে তো তাই বলা হলো, ভার্চুয়ালি তো কথাটা তাই, বাট ওই জায়গায় আমাদের সরি বলে এখন ঠিক করতে হবে। এই ঠিক করাটার জন্য যে ইঞ্জিনিয়ারিং সলিউশন লাগবে, ইঞ্জিনিয়ার্স আর দেয়ার টু টেক কেয়ার অফ ইট, ইটস নো প্রবলেম। কি সলিউশন আছে সেটা শুনবো আমি একটা বিরতির পর। আমি আরেকটা সেন্টেন্স যোগ করে যেতে চাই। এইখানে আমাদের যে রুলস গুলো আছে সেগুলো স্ট্রিক্টলি ফলো করতে হবে উইথ এক্সপার্ট নলেজ, নট অন আইকিউ বেসিস। আমি একটা বিরতিতে যাই, আমার দর্শক আসলে খুব রুলস এবারও অ্যাপ্লাই করা হবে বিশ্বাস করছেন না। নাজির আহমেদ বলছেন একটা হাই রাইজ বিল্ডিং এও হাত দেওয়ার ক্ষমতা কারো নাই, এটা আমার চ্যালেঞ্জ, পারবে শুধু আমজনতার সাধারণ ভবন ভাঙতে। মোহাম্মদ নুরুল হুদা, একটা বিরতির পরে ফিরবো, একটা বিরতি। ফিরে এলাম রাজকাহনে। মোহাম্মদ নুরুল হুদা, যেমনটা বলছিলাম, অনেক দর্শকই লিখছেন, এর মধ্যে নাজির আহমেদও লিখেছেন যে একটাও প্রভাবশালী বিল্ডিং এ যে কেউ হাত দিতে পারবে না, এটা ওনার চ্যালেঞ্জ। আপনি যখন রাজুকের চেয়ারম্যান ছিলেন, মানে আপনার মনে পড়ে কোনো, মানে আসলে কি রাজুক কোনো কারো বিল্ডিং ভাঙতে যায়, কাউকে বলে যে আপনার বিল্ডিং অবৈধভাবে বানানো, এখানে আর থাকা উচিত হচ্ছে না? আচ্ছা, আমি একটু ওই আগের একটা জিনিস বলি, যে পাড়া যেগুলা অবৈধভাবে হয়ে গেছে বা যেগুলোর মধ্যে এখন আপনার সেই জিনিসগুলা ফায়ার এক্সিস্টিংস বা আপনার স্টেয়ারকেস নাই, এই জিনিসগুলোকে সংশোধন করা সম্ভব। হ্যাঁ, এই সংশোধন করা কিভাবে সম্ভব আমি শুনবো। আমি আপনার কাছ থেকে রাজুকের বিষয়টা শুনতে চাই। এটা আমি একটু কথা বলি শেষ করতেছি এই কারণে, যখন রানা প্লাজাটা ওই ছিল, আমার সঙ্গে একসাথে ছিল উনি, আমরা রানা প্লাজাটার ঘটনা ঘটছে, এরপরে বিদেশি এটা বন্ধ করে দিয়েছে। রাজুকের ওইখানে আমি মিটিং করে বললাম যে আপনারা ভয় পাবেন না, আমি সলিউশন দিচ্ছি। বুয়েটের থেকে, রাজুক থেকে কম্বাইন্ড একটা এক্সপার্ট টিম যায় প্রত্যেকটা
5টা বিল্ডিং ভেরিফাই করবে, ভেরিফাই করে না, রেক্টিফিটিং কিন্তু তারপরে ধরুন গার্মেন্টস এর ক্ষেত্রে তো সেটা শেষ পর্যন্ত আপনারা করতে পারেন নাই, ওইটা ওই যে আর কোনো অর্ডার আসবে না, অ্যাকর্ড অ্যালায়েন্স ছাড়া কোনো উপায় নেই, সেই কারণে মেনেছে। রাজুক মানিয়েছে কাউকে, রাজুক কোনো অবৈধ ভবন বন্ধ করেছে, রাজুক কাউকে বলেছে যে আপনি একটা অনিরাপদ ভবন খুলে রেখেছেন, এভাবে আর এই ভবন খোলা রাখা যাবে না, কোনো উদাহরণ মনে পড়ে কিনা? আছে। আমি নিজে আমার সময়কালীন সময়ে আমি বোধহয় 15 থেকে 20টা ভেঙেছি, 15 থেকে 20টা আমি ভেঙেছি। আপনার এই যে এইখানে ইম্পাস হসপিটাল যেটা হয়েছে সেইখানে তারা ডিচ করা হয়েছে, 5টা বিল্ডিং সেখানে ক্র্যাক হয়ে গেছে, সেগুলা রাতারাতি সেপারেট আমি ইয়ে করে হাতিঝিল থেকে ডাম্প ট্রাক করে আনে আপনার বালু ভর্তি করে সেটাকে বন্ধ করেছি। আপনার আপনারা স্মরণ আছে আমরা ইয়েতে যমুনা ফিউচার পার্কের সেটা আমি ইয়েতে ধরুন এই ভবনটি মানে 10 বছর আগে 23 তলা হয়ে গেল, রাজুক নাকি এটা জানতো, নোটিশও দিয়েছে, কিছু যে করেনি, কারণ কি? মানে সেটা বলি আমি, সেটা অনেক ক্ষমতাবান লোক আছে। আমার যে অভিজ্ঞতা সেটা বলি আমি বলি, আমি 20টাকে টার্গেট করেছি, 20টাকে এগুলা অবৈধ এক্সটেনশন করেছে, তাদের ডেভিয়েশন করেছে, ডেভিয়েশন করার পরে এদেরকে আমার আগে নোটিশ করা হয়েছে। আমি দেখলাম যে এগুলার কোনো কার্যক্রম নেওয়া হয়নি। পরবর্তী পর্যায়ে লিস্ট করে, সেই লিস্ট রাজুকে এখনো আছে, সেগুলোকে আমি নোটিশ, কিন্তু রাজুকে একটা প্রসেসের মধ্যে যেতে হয়, আপনি প্রথমে একটা নোটিশ করতে হবে একটা সিভিল সিটিজেন হিসাবে, আপনি তখন সেখানে যখনই আমি নোটিশটা করলাম, ওই নোটিশ নিয়ে তারা মহামান্য হাইকোর্টে একদম পরিষ্কার। কে মানসার হোসেন, কি করতে পারি আমাদের বসতবাড়ি, অফিসে যাদের যেখানে কিচ্ছু নাই, কোনো ব্যবস্থা নাই, আজকে থেকে কি ব্যবস্থা নেওয়া শুরু করতে পারি? প্রথমে কি করা যেতে পারে স্বল্প মূল্যে স্বল্প সময়ে? হ্যাঁ, একদম প্রথমে হচ্ছে আমাদের একটা অনেস্ট কমিটি লাগবে, এক্সপার্ট নলেজ বলা। সেখানে কিন্তু সবগুলো এক্সপার্ট থাকবে, অর্থাৎ ফায়ার এক্সপার্ট, আর্কিটেক্ট ফায়ার এক্সপার্টের কথা বলা শুরু করবে না, প্ল্যানার আর্কিটেক্টের কথা বলা শুরু করবে না, এরকম এক্সপার্ট। এটা খুব খরচের ব্যাপার। না, এটা খরচের ব্যাপার না। এবং তারা একজন ফায়ার এক্সপার্ট আনবো, একজন আর্কিটেক্ট আনবো, নো, তারা বিনা পয়সায় প্রচুর আমরা কমিটিতে কাজ করেছি। আমরা কোনোদিনই কোনো রিমিউনারেশনের ভাবনাও করি নাই। এটা প্রচুর লোক আছে, আলী আহমেদের মতো লোক আছে, স্যারের মতো লোক আছে, স্যার জানে যে এরকম প্রচুর কমিটি আমরা বানাই যেগুলোতে কোনো টাকা পয়সার ব্যাপার নাই, দেশের জন্য কাজ করে। এইরকম লোক আছে, করে একটা কমিটি করতে হবে। সেই কমিটি এইগুলোর এক্সপার্ট নলেজগুলোকে এক জায়গায় কম্পাইল করে সেখান থেকে কাজ শুরু করবে। এবার হচ্ছে কি কাজ করবে? প্রথম কাজ হচ্ছে যে যেগুলো নাকি ঝুঁকিপূর্ণ এগুলোকে চিহ্নিত করা, ইন ট্রু সেন্স চিহ্নিত করা, চাঁদা তোলার জন্য না এগুলার, এবং তাকে একদম চেকলিস্ট করা যে এখানে কি কি থাকার কথা ছিল, কি কি নাই, কি কি আছে, চেকলিস্ট করে সেইগুলো ধরে তারপরে হচ্ছে এইগুলোকে একটার পর একটা কাজ করা, এবং কিভাবে করবে তার ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে, সেভাবে কাজটা করা এবং কাকে দিয়ে কিভাবে করাবে, এটা একটা পার্ট। দ্বিতীয় হচ্ছে যে যেগুলো নাকি ওকে পাওয়া গেল সেগুলো ওকে সার্টিফিকেট দিয়ে দেওয়া। তৃতীয় হচ্ছে যে যেগুলো নাকি অনেক ছোট বিল্ডিং, যেগুলোতে ফায়ারটা অত বড় হ্যাজার্ড হিসেবে সামনে আসে না, সেইগুলোর জন্য যে ড্রিলটা দরকার, যেই কাজগুলো করা দরকার, সেগুলো তাদেরকে আমরা বাড়ি বাড়ি যে প্রয়োজনে, মানে আমরা এলাকা ভিত্তিক মিটিং করে প্রয়োজনে আমরা পুরো জিনিসগুলো করে দেখাবো। আমার তো মনে হয় যে এলাকা ভিত্তিক মিটিং এর কথাটা, ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, আসলে আগুন লাগলে কি করব, সোশ্যাল মিডিয়া এই নিয়েও সরগরম গত কিছুদিন ধরে, মানে উপরে ওঠা ঠিক না নিচে নামা উচিত, মানে আমাদের তো অফিস যেতে হচ্ছে, প্রত্যেককেই বাড়িতে ফিরতে হচ্ছে, কিন্তু আসলে এফআর টাওয়ারের ঘটনার পরে এটাও বোঝা যাচ্ছে যে আমাদের প্রস্তুতি বলতে কিছু নাই। কি করা উচিত এরকম একটি সময়ে, মানে এখন যদি আগুন লাগে? এখন যেটাকে আর প্রথমে আপনার নিজস্ব বাসা বাড়িতে যাই হোক না কেন, আগুন বিভিন্ন রাখতে প্রথমে নিজেকে কেয়ারফুল থাকতে হবে। আমার জন্য ইলেকট্রিক্যাল যেন সুইচ বা যেগুলো আছে গ্যাস লাইনগুলো বন্ধ রাখতে হবে, নাম্বার ওয়ান, ঘুমানোর আগে বা ঘুমানোর সময়। আমাদেরকে প্রথমেই করতে হবে নিজস্ব যে দারোয়ান যারা আছে, এই সমস্ত যারা নিজস্ব একটা কমিটি যারা আছে, যেটা আছে আমি মনে করি লোকাল একটা কমিটি, তাদেরকে নিয়ে বসতে হবে। আসলে আগুন লাগলে আমরা কিভাবে একজনকে সাপোর্ট করবো, একজনে এভাবে কিন্তু আমাদের একটা হেল্প করতে হবে লোকাল ভিত্তিক, এবং সাথে সাথে কিন্তু আমাকে ড্রিল মহড়া করতে হবে আসলে। এবং মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা আছে, মনে করেন একটা ফায়ার এক্সটিংগুইশার কীভাবে চালাতে হয়, তারপরে কিন্তু আমাদের কিছু ভিজার টাওয়েল রাখতে হবে, কীভাবে আমরা যাবো, এবং যখন আগুন লাগবে তখন আমরা কিন্তু হামাগুড়ি দেবো, কিন্তু আমরা কখন দাঁড়িয়ে থাকবো না আসলে, কারণ হামাগুড়ি যেতে, কারণ আমার স্মোকটা যে সবসময় উপরে থাকে কিন্তু আসলে হামাগুড়ি দিলে আপনি ধুমাটা কম পাবেন সবসময়, তখন বেড়ে যাবেন। এবং আপনার দেখতে হবে কখন স্মোক যেন আপনাকে অ্যাটাক না করতে পারে, সেই জন্য কিন্তু আপনার স্মোকটা অ্যাভয়েড করার জন্য আপনার এড়িয়ে চলতে হবে আপনাকে।
আপনাকে। ওই যেমন লিকেজগুলো বন্ধ করতে হবে, যদি একটা সাপোর্ট নেন সাথে সাথে কিন্তু আপনাকে একটা ভিজা টাওয়েল মুখে হ্যাঁ, রাখলে সুবিধা এবং হবে। সবাইকে জানাতে হবে কিন্তু কুইকলি যেন এবার কোন রাস্তাকে ফলো করবে, কারণ সবসময় সবাই প্যানিক হয়ে যায়, আসলে প্যানিকটা হওয়া যাবে না আসলে। আর এটাগুলো নিজস্ব প্রস্তুতি রইলো। তারপর কিন্তু হাই রাইজ বিল্ডিং বা লো রাইজ বিল্ডিং যেখানে থাকা হয়, এখানে আপনার যদি মনে করেন 15 তলার বিল্ডিং থাকে, আপনার যদি আগুন যদি লাগে, মনে করেন এখান থেকে মাঝামাঝি কোথাও আগুন লাগে, তাহলে নিশ্চয়ই যারা আসছে এখান থেকে আমাকে যে প্রথমে দেখতে হবে আমাদের সেফ এক্সিট রুট থাকে, চলে যেতে হবে, নির্গমন পথগুলো সাইনেজ থাকতে হবে, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে এমনভাবে নামতে হবে যেন আমরা একজনের বাধা না দিই আসলে। সেজন্যই আমাদের যদি মহড়া রাখতে হবে কে কার আগে নামবে, সেজন্য কিন্তু আমাদের সবসময় বলতে হবে যে এখানে ড্রিল যদি করা হয় এখানে, এবং সাথে সাথে কিন্তু যদি করতে হবে এখানে অ্যালার্মটা জানতে হবে কখন ফায়ার অ্যালার্ম বাজবে তখন। আচ্ছা, এই ফায়ার অ্যালার্মের প্রসঙ্গে একজন লিখেছেন যে সিঙ্গাপুরে প্রতিটি বিল্ডিং এ ফায়ার ওয়াচম্যান থাকে, যদি কোনো বিল্ডিং এ আগুন লাগে অটোমেটিক ফায়ার অ্যালার্ম বাজে এবং কাউকে ফোন করতে হয় না, ফায়ার সার্ভিস অফিসেও। মানে এগুলো তো আসলে অনেক পুরনো প্রযুক্তি উন্নত দেশে। এগুলো শুধু আমাদের এরকম পরিকল্পনা আছে, নেটওয়ার্কিং হচ্ছে আমাদের সাথে, যেগুলো অ্যালার্ম সাথে সাথে লোকাল বিল্ডিং লোকাল স্টেশনের খবর পেয়ে যাবে, সেভাবে একটা প্রযুক্তি নিচ্ছে একবার। এফআর টাওয়ার কোনো ফায়ার অ্যালার্ম না, স্মোক কোনো অ্যালার্ম বাজে কিছু না ছিল না, আসলে, সেরকম ছিল না আসলে। আর এখন যেহেতু আমাদের সময় এসছে আসলে, আমাদেরকে ম্যাক্সিমাম আগুন ইলেকট্রিসিটি লাগতেছে। আমি মনে করি ইমিডিয়েটলি প্রত্যেকটা বছরে কিন্তু ফায়ার অডিট করতে হবে। নাম্বার আমাদেরকে ফায়ার অডিট রাখতে হবে, অডিট করতে হবে একদম কনফার্ম, প্রত্যেক বিল্ডিং বাড়িতে রাখতে হবে, এবং ইলেকট্রিক্যাল অডিট, এই দুটো যদি আমরা যদি কনফার্ম করতে পারি, ফায়ার ডিপার্টমেন্ট অডিট কনফার্ম করবে, ইলেকট্রিক কনফার্ম করবে, দেখবেন আগুনের পরিমাণ অনেক কমে যাবে। এবং সাথে সাথেই কিন্তু আমাদের মেইনলি এনশিওর করতে হবে যেন লোকাল ওয়াইজ যেন আমাদের সবাই মিলে যেন ড্রিল করা হয়, এবং লোকাল যদি এখন আমরা আগুন লাগলে একজন কিভাবে একজনকে সাপোর্ট দেবে এবং কিভাবে কাজ করবে, কমিউনিটি কিভাবে একজনকে হেল্প করবে, সেভাবে কিন্তু মহড়া রাখতে হবে। আপনি বলবেন আমাদের আসলে বাসাবাড়ি অফিস আদালতে প্রথম কি করা দরকার? মহড়া শুরু করা দরকার, নাকি এক্সটিংগুইশার কেনা দরকার, না স্মোক অ্যালার্ম লাগানো দরকার? মানে কোনো একটা প্রথম সলিউশন আপনি কি বলবেন? প্রথমেই এখন মনে করি কমিউনিটি ওয়েজ যেটা আছে, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়, একটা অ্যাওয়ারনেস করতে হবে। এবং এটা কিন্তু একটা এক্সটিংগুইশার, একটা নরমালি এগুলো সবাই থাকে কিন্তু, এখন আমাদের 5 তলা 6 তলা বিল্ডিং সবাই আছে, কিন্তু আমরা জানি না ওটা কাজ করে কিনা। তো আমাদের ফায়ার সার্ভিস সিভিল, আমি বলবো যে একদম ব্যাপকভাবে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, এবং ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট যখন যে সাপোর্ট চায় সবাই সাপোর্ট দেবে কিন্তু এখানে কমিউনিটি ভলান্টিয়ার আছে, ভলান্টিয়ারের মাধ্যমে কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে কিন্তু। সুতরাং এই লেভেলে কিন্তু অ্যাটলিস্ট এই ট্রেনিংয়ের ব্যাপারে কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখন দরকার হলো আমাদেরকে নিজস্ব প্রস্তুতি কতটুকু আছে আমাদের, সেটা বোধহয় আমাদের সবাইকেই দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, কে এম আনসার হোসেন, ধন্যবাদ নুরুল হুদা, ধন্যবাদ দর্শক। আপাতত বিদায় রাজকাহন থেকে।